প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদেরকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা ক্লাস করার সময় এবং বর্তমান এই করোনাকালীন সময়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সরকারের দেওয়া নির্দেশাবলীও মানবে। দেখো, তোমরা যারা মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করো এবং বর্তমানে মাস্টার্স প্রথম পর্বে আছো, তাদের জন্য আজকের এই ক্লাস। তোমাদের আজকের সাবজেক্টের নাম সাইকোলজিক্যাল টেস্টিং, মনোবৈজ্ঞানিক পরীক্ষা। এর পত্র কোড 413409 এবং ক্লাস লেকচার আজকের 13। এর আগে 12টা ক্লাস আমি এই বিষয়ের উপর নিয়েছি এবং শেষের দিকেই চলে এসেছি। আজকে আমরা যে অধ্যায় নিয়ে কথা বলবো সেটা হলো ভ্যালিডিটি বা যথার্থতা। তো আশা করি আমরা আজকে একটা ক্লাসের মধ্যেই এই ভ্যালিডিটি শেষ করার চেষ্টা করব। আশা করি তোমরা সবকিছুই ভালো করে বুঝতে পারবে। আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক, বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। নিচে আমার ইমেল আইডি দেওয়া আছে, যার মাধ্যমে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। দেখো যে গত ক্লাসে যে ছিল আমাদের দুটা ক্লাস, যে নির্ভরযোগ্যতার উপর, এই বিষয়গুলো আমরা জেনেছিলাম। নির্ভরযোগ্যতার সংজ্ঞা, বৈশিষ্ট্য, নির্ভরযোগ্যতা কম হওয়ার কারণ, নির্ভরযোগ্যতার বিপর্যিত বিষয়, পরীক্ষণ পরিবীক্ষণ নির্ভরযোগ্যতা, সমান্তরাল বা বিকল্প সাদৃশ্য নির্ভরযোগ্যতা, আন্তঃসামঞ্জস্য নির্ভরযোগ্যতা। একটু তোমাদেরকে বলে রাখি আবারও দেখো, তাহলে নির্ভরযোগ্যতার প্রকারভেদ ছিল এই তিনটা। এই শেষেরটার হলো প্রকারভেদ ছিল এটা। যখন আমরা দুটি অংশে ভাগ করব, দেখো এই ক্ষেত্রে ছিল কি দুইবার করে প্রয়োগ করা। কয়বার করে? দুইবার করে। প্রথমটার ক্ষেত্রে ছিল, দেখো এর ক্ষেত্রে ছিল কি বাংলায় দুইবার, বাংলা একই ফরম দুইবার, 1 সপ্তাহ পর পর। পরেরটার ক্ষেত্রে ছিল ইংলিশ ফর্মটা আগে, তার হলো কি 2 সপ্তাহ পর বাংলা। তো এখানে যেহেতু অনেক সমস্যা ছিল 1 নম্বর 2 নম্বরটাতে, তখন আমরা 3 নম্বরটা ব্যবহার শুরু করলাম। 3 নম্বরটাই কি ছিল, যে ভাগ করে একটা অভিক্ষাকেই ভাগ করে প্রয়োগ করা, তার মধ্যে কোরিলেশন দেখা, তাহলে হয়ে যেত। এখানে দুইবার প্রয়োগ করার কিছু ছিল না। তো এই 3 নম্বরটায় 1 থেকে যেখানে 7 নম্বর আছে, এই 7 ভাবে প্রমাণ করা যায়। এই পদ্ধতিগুলো ছিল। চলো আমরা দেখে নিই আজকে আমাদের কি কি বিষয় ছিল। আমরা আজকে জানবো যথার্থতার সংজ্ঞা, অভিক্ষার যথার্থতা, অভিক্ষার যথার্থতার বৈশিষ্ট্য, যথার্থতা হ্রাসের কারণ, যথার্থতার দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গিগুলোর মধ্যে আমরা দেখো যে এগুলো ফেস ভ্যালিডিটি, কন্টেন্ট ভ্যালিডিটি, প্রমাণমূলক যথার্থতা, ধারণাগত, আরো 2-1টা যথার্থতা আছে। এই বিষয়গুলো আজকে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। দেখো, ভ্যালিডিটি অফ টেস্ট। ভ্যালিডিটি কি? যে বাংলা যথার্থতা শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো ভ্যালিডিটি। আর যথার্থতার অর্থ হলো যে সত্য, যুক্তিযুক্ত, আইনগত বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অবস্থা। তাহলে যখন একটাকে আমরা ধরি যে এটা জিনিস যুক্তিযুক্ত, এটা জিনিস সত্য বা এটা আইনগত, তাকেই আমরা বলি এই জিনিসটা যথার্থ হয়েছে, এই কাজটা ঠিক করেছিস, ব্যাপারটা হলো তাই। তো যথার্থতা হলো অভিক্ষার যুক্তিযুক্ত ব্যবহারযোগ্যতা এবং প্রয়োগের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। তাহলে ব্যবহারযোগ্যতার ক্ষেত্রে এর যুক্তিকতা আছে কিনা, প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান আছে কিনা, সেটাও একটা ব্যাপার। এই অভিক্ষা যে বৈশিষ্ট্য পরিমাপ করার জন্য তৈরি করা হয়েছে, অভিক্ষাটির সেই বৈশিষ্ট্য যত ভালোভাবে পরিমাপ করতে পারবে, অভিক্ষাটি তত যথার্থ হবে। তাহলে দেখো যে অভিক্ষাগুলো যে আমরা তৈরি করি, মানুষের যে কোনো বৈশিষ্ট্য, মৌলিক মানসিক বৈশিষ্ট্য পরিমাপ করার জন্য, যেমন বুদ্ধি, ব্যক্তিত্ব, প্রবণতা, এই যে ব্যাপারগুলো, তাহলে ওই বৈশিষ্ট্য পরিমাপ করে কিনা, যদি ভালোভাবে পরিমাপ করে তাহলে আমরা বলবো ওই অভিক্ষাটি যথার্থ। আর বুদ্ধি পরিমাপ করার জন্য অভিক্ষা তৈরি করলাম, আর পরিমাপ করে হলো ব্যক্তিত্ব, তাহলে কিন্তু সেটাকে যথার্থ অভিক্ষা বলা হবে না। যেমন চাকরির বাজার আমাদের, অথবা তোমাদের পড়াশোনা করতেছো এক ক্ষেত্রে, চাকরির পরীক্ষা কিন্তু ভিন্ন ক্ষেত্রে, অথবা চাকরির ক্ষেত্রে গিয়ে তোমার কোন
দক্ষতাগুলো মানে স্কিলগুলো লাগবে, পরীক্ষার সময় চাকরি পরীক্ষায় কি ওগুলো নেওয়া হয়? ওগুলো কিন্তু নেওয়া হয় না। সেই জন্য আসলে আমাদের দেশের ভ্যালিডিটি অনেক ক্ষেত্রে কম হয়ে যায়। তাহলে চাকরির ক্ষেত্রে আমার যে দক্ষতা প্রয়োজন, পরীক্ষার মাধ্যমে যদি আমি ওই দক্ষতা বাছাই করে নিতাম, তাহলে হয়তো ওই কর্মীর কাজ করার আগ্রহ বেশি থাকতো, উৎপাদন বেশি হইতো এবং কোম্পানিও লাভজনক হতে পারত। কোনো অভিক্ষা যদি বুদ্ধি পরিমাপ করার জন্য তৈরি করা হয়, তাহলে অভিক্ষাটিতে বুদ্ধিসম্মত উপাদান, প্রশ্ন বা পদ যত বেশি থাকবে, অভিক্ষাটি তত বেশি যথার্থ হবে। তাহলে বুদ্ধি পরিমাপের উদ্দেশ্যে তৈরি করা হলে বুদ্ধি পরিমাপের উপাদানগুলো বা প্রশ্নগুলোই থাকতে হবে, অন্য কিছু থাকা যাবে না। সুতরাং অভিক্ষার ফলাফলের ভিত্তিতে ব্যক্তির কার্য সম্পাদন সম্পর্কে পূর্বাভাস বা পূর্বানুমান যত বেশি নিখুঁত হবে, অভিক্ষাটি যথার্থ নিখুঁত হবে। তাহলে ভবিষ্যতে যে বৈশিষ্ট্যের জন্য আমরা প্রয়োগ করলাম, ব্যবহার করলাম, ভবিষ্যতে সেটা পূর্বাভাস বা পূর্বানুমান কতটুকু করতে পারবে, যত বেশি নিখুঁত হবে তত বেশি অভিক্ষাটি ভালো হবে। দেখো যে বাস্কিট এবং গার্ভিং এর আমরা সংজ্ঞা জানবো যে বৈশিষ্ট্য পরিমাপের জন্য অভিক্ষাটি প্রয়োগ করা হয়েছে, প্রকৃত পক্ষে তা পরিমাপ করবে তার মাত্রাই হলো অভিক্ষা যথার্থতা। অ্যান্টাসির একটা সংজ্ঞা থেকে যথার্থতা হলো একটি অভিক্ষা কি পরিমাপ করে, কিভাবে পরিমাপ করে, তার সম্পর্কিত ধারণা। তাহলে কি পরিমাপ করবে, কিভাবে পরিমাপ করবে, যখন আমরা কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে পারবো, তখন আমরা সেই জিনিসটাকে বলবো যথার্থতা। তো অভিক্ষার যথার্থতার বৈশিষ্ট্য কিছু জেনে নেই। এর আগে নির্ভরযোগ্যতার আমরা বৈশিষ্ট্য জেনেছিলাম যে যথার্থতা অভিক্ষার একটি অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য। একে অভিক্ষার যথার্থতা না বলে প্রাপ্ত পরিমাপের যথার্থতায় বলাই হলো যুক্তিসঙ্গত। এটি মাত্রা সাপেক্ষ, মাত্রা থাকে। কোনো অভিক্ষাকে পুরোপুরি যথার্থ বা যথার্থ না এইটা বলা হলো ঠিক না। শিক্ষামূলক অভিক্ষার ক্ষেত্রে উচ্চমানের, মধ্যমানের যথার্থতা, নিম্নমানের যথার্থতা ইত্যাদি ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে দেখো আমরা নির্ভরযোগ্যতার মান কত থেকে কত ছিল? 0 থেকে 1। এই ক্ষেত্রেও আছে কি 0 থেকে 1। অভিক্ষার যথার্থতা বিচার করার সময় তার উপযোগিতা বা প্রয়োগের ক্ষেত্রে বিচার করতে হয়। কোন কোন অভিক্ষার যথার্থতা অভিক্ষারীদের উপর নির্ভরশীল, অর্থাৎ যথার্থতা অভিক্ষারীর প্রকৃতির পরিপ্রেক্ষিতে আপেক্ষিক। তাহলে একটা জিনিস যথার্থ কিনা, যথাযথ কিনা কিসের উপর নির্ভর করবে? যাদের উপর প্রয়োগ করব সেই পরীক্ষণ পাত্র বা অভিক্ষাতির উপরেই এটা নির্ভর করে। সুতরাং ব্যাপারটা অত হলো সহজ নয়। এখন কি কারণে এই বিষয়টা কমতে পারে, যথার্থতা হ্রাস পেতে পারে? যে মনোমেরিং অভিক্ষার যথার্থতা নানাবিধ কারণে হ্রাস পেতে পারে। তো এখানে একটা কারণ ছিল অভিক্ষার ত্রুটির কারণে, যে অভিক্ষা তৈরি করলাম তার ত্রুটি হতে পারে। আর পরের হলো পেজে আর একটা আছে যে অভিক্ষাতির কারণে। তো কি ত্রুটিপূর্ণ নির্দেশাবলী ঠিক মতো নাই, ত্রুটিপূর্ণ ভাষা, বিষয়বস্তু ঠিক মতো নাই, পদের বিষয়বস্তুর প্রকৃতির যথাযথতা হ্রাস। তাহলে বিষয়বস্তু যে পদগুলোর বিষয়বস্তু ঠিক নাই, প্রশ্নের কাটনির তারতম্য, তারপরে তারতম্য হলো ঠিক নাই, সাংগঠনিক ত্রুটি, এই জিনিসগুলো থাকলে অভিক্ষার যথাযথতা হ্রাস পেতে পারে বা কমিয়ে যেতে পারে। আর অভিক্ষাতির প্রতিক্রিয়ার কারণে যেন মানসিক অবস্থা যদি ভালো না থাকে, রাগ, ক্ষোভ, কোনো কারণে সেই বিষণ্ণতা বা অন্য কোনো মানসিক চাপ আছে, সেই ক্ষেত্রে তো রেজাল্ট ভালো হওয়ার কথা না। রেজাল্ট ভালো না হলে ফলাফলের উপর এর প্রভাব কিন্তু অবশ্যই পড়বে। প্রতিক্রিয়া প্রবণতা, তো সে কেমন করে প্রতিক্রিয়া করছে তার উপর ভিত্তি করে আমাদের যথার্থতা হতে পারে। আগের চ্যাপ্টারেও কিন্তু আমরা এই বিষয়গুলো জেনেছিলাম মোটামুটি একই। দেখো যে আমরা এবার দৃষ্টিভঙ্গি জানবো যে অভিক্ষার যথার্থতা সম্পর্কে কিছু দৃষ্টিভঙ্গি বা পদ্ধতি বা প্রকার হয়তো বলা যেতে পারে আছে। যে অভিক্ষার যথার্থতা যাচাই করার জন্য মনোবিজ্ঞানীরা অভিক্ষাটিকে দৃষ্টিভঙ্গি থেকে করে থাকেন। এই দৃষ্টিভঙ্গির মধ্যে প্রধান 4টি শ্রেণী বিভক্ত। একটা নাম হলো অভিহিত বা আপাতত যথার্থতা, বিষয়বস্তুগত যথার্থতা, ধারণাগত, নির্ণায়ক সংগঠিত যথার্থতা। এই বিষয়গুলো এখন আমরা আলোচনা করতে যাব। এবং কোনো প্রশ্ন না করে ধরে নেওয়া হয় অভিক্ষাটি যথার্থ। এমনকি শুধু নাম বা বাহ্যিক গঠন দেখে অভিক্ষাটি কোন বৈশিষ্ট্য পরিমাপ করে তা ধরে নেওয়া হয়। এখানে অন্য কিছু এখানে একদম নাই। একবার দেখে শুনেই বলা যায় যে এটা ঠিক আছে, ওকে। অভিজ্ঞ লোকেরা কিন্তু এরকম, যেমন আমাদের বাবারা হাতে ধান নিয়ে বুঝতে পারে ধানটা কেমন।
কত ভাগ সিটে আছে, চালের দোকানদার চাল নিয়ে বুঝতে পারে এটা কেমন কেমন দাম। এই যে একটা অভিজ্ঞতা, তারা এইভাবে করতে পারে। তো এটাই হলো উন্নীত যথার্থতা। এর সাথে কিন্তু ফেস ভ্যালিডিটি মিলিয়ে কিন্তু ফেলবা না, আপাত যেটা আছে আপাত ভ্যালিডিটিকে কিন্তু মিলিয়ে ফেলবা না, একটু পার্থক্য আছে। অভিহিত যথার্থতা যেটা হলো আমরা বললাম ফেস ভ্যালিডিটি, যে কোনো মাপক বা অভিক্ষাকে দৃশ্যত যথার্থ বলে প্রতীয়মান হওয়াকে অভিহিত যথার্থতা বলে। মানে সাধারণভাবে সাধারণভাবে মনে করে নিলাম এটা হলো ঠিক আছে, তাহলে সেটাকে বলবো আমরা ফেস ভ্যালিডিটি। মানুষের যেমন মুখ দেখে ভালো না খারাপ আমরা কিন্তু বলে দিই, কিন্তু সত্যিকার অর্থে অত বেশি ভালো মন্দ খারাপ বলা কিন্তু কঠিন কাজ। যদিও তাদের অভিজ্ঞতা অনেক বেশি, তারা কিন্তু আসলে ফেস দেখেই অনেক কিছু বলতে পারে। তো কোনো অভিক্ষা দেখে যদি মনে হয় যে অভিক্ষাটি যেসব বৈশিষ্ট্যগুলো পরিমাপ করার জন্য নির্মাণ করা হয়েছে, অভিক্ষাটি সেসব বৈশিষ্ট্যগুলো পরিমাপ কত, তাহলে অভিক্ষাটি আপাতত যথাযথ আছে বলে মনে করা হয়। তাহলে যদি অভিক্ষার ব্যবহারকারী মনে করেন ওই অভিক্ষাটি যথাযথ আছে, তবে ওই অভিক্ষার অভিহিত যথাযথতা আছে বলে মনে করি। তাহলে যারা ব্যবহার করতেছেই তারাই হলো বলতে পারে এটা ঠিক আছে কিনা, তারা কিন্তু সহজেই হলো বুঝতে পারে। ভালো হোক না হোক সেটা ব্যাপার না, কিন্তু মনে হবে যে না ওকে ঠিক আছে, তাহলে তখন ওটা আমরা বলবো ফেস ভ্যালিডিটি। অভিহিত বা আপাত যথাযথতা মূলত অভিক্ষাটির এক প্রকার সামাজিক গ্রহণযোগ্যতা। তাহলে মূলত সামাজিক গ্রহণযোগ্যতা আছে কিনা, দেখবা যে এনজিওর ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে এই জিনিসটা থাকলেই হয়, তখন সামাজিকভাবে গ্রহণযোগ্যতা থাকতে হয়। সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে দেখলে প্রত্যেকটি অভিক্ষার অভিহিত যথাযথ থাকা আবশ্যক। যদি এটা যদি না থাকে, যতই ভালো হোক না কেন, কোনো কিন্তু কাজে কিন্তু লাগবে না। ওকে, তাহলে ওইদিকে যতই ভালো হোক, এইদিকে কিন্তু ফেসিলিটি অবশ্যই থাকতে হবে। গ্রহণযোগ্যতা না থাকলে তো কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে অভিক্ষার আপাতত বা অভিহিত যথাযথতা না থাকলে অভিক্ষারীদের ভালো ধারণা থাকে না, ফলে অভিক্ষা সম্পর্কে অভিক্ষারীদের নেতিবাচক মনোভাব দেখা দিতে পারে এবং ফলাফল সম্পর্কে সন্দেহ প্রকাশ করে। যতই ভালোভাবে কাজ করুক না কেন, তারা কিন্তু কি করে, সন্দেহ করা শুরু করে যেটা ঠিক আছে কিনা না অন্য কিছু কিনা। সেই জন্য ফেস ভ্যালিডিটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এবার আমরা বিষয়বস্তু যথার্থতা বলবো কন্টেন্ট ভ্যালিডিটি। যে কন্টেন্ট, যে বিষয়গুলো আছে, যে বাক্যগুলো প্রশ্নগুলো আছে সেগুলো ঠিক কিনা। যে কোনো অভিক্ষার দ্বারা যেসব জ্ঞান দক্ষতা কীর্তি মনোভাব বা অনন্য পরিমাপ করা হবে, অভিক্ষাটির বিষয়বস্তু সেই বৈশিষ্ট্যগুলোর প্রতিনিধিত্বকারী পদের উপর অভিক্ষাটির বিষয়বস্তু যথেষ্ট নির্ভর করে। তাহলে ওই পদগুলো প্রশ্নগুলো বা বাক্যগুলো ঠিক আছে কিনা তার উপর। তাহলে কোনো অভিক্ষাকে অর্থবহ করার জন্য যেসব বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা দরকার তা যথাযথ পদের মাধ্যমে সঠিক ও আনুপাতিক হারে অন্তর্ভুক্ত করা হলে অভিক্ষাটির বস্তুগত যথাযথ ধরে নেওয়া হবে। তাহলে যেগুলো হলো দরকার, যেভাবে দরকার সঠিকভাবে আনুপাতিক হারে যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি টেস্টের মাধ্যমে ওই অভিক্ষাতে, তাহলে আমরা বলতে পারি যে তার বিষয়বস্তুগত যথার্থতা আছে। আর যদি ঠিকমতো ওগুলোকে রাখতে না পারি, তাহলে বিষয়বস্তুগত যথার্থতা কিন্তু থাকবে না। তাত্ত্বিকভাবে বলা যায় একটি অভিক্ষায় যে ধরনের বৈশিষ্ট্যসমূহ পরিমাপ করা হয় তার সাথে সম্পর্কিত সকল বিষয় গঠিত হয় অভিক্ষা নমুনা বিশ্ব বা সমগ্র থেকে। আমরা কিন্তু গবেষণা করতে গেলেও আমাদের কিন্তু নমুনা বিশ্ব বা সমগ্রের প্রতি খেয়াল রাখতে হয়, সমগ্রকের সকল বৈশিষ্ট্য এখানে আছে কিনা সেটা আমাদের দেখতে হয়। তাহলে আমি মানসিক স্বাস্থ্য পরিমাপ করতে চাই, যে এখন মানসিক স্বাস্থ্য পরিমাপ করতে গিয়ে যদি সকল ধরনের মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো যদি আমার চলে না আসে, অথবা আমি সুখ পরিমাপ করতে চাই, সুখ পরিমাপক যদি সকল বিষয়গুলো উঠে না আসে, তাহলে কিন্তু আমার মানসিক স্বাস্থ্য ভালো করে বুঝতে পারবো না, সুখটাও কিন্তু ভালো করে বুঝতে কিন্তু পারবো না। সেই জন্য হলো সকল জিনিস আছে কিনা সেটা দেখা অবশ্যই দরকার। একটি অভিক্ষার বিষয়বস্তুগত যথার্থতা নির্ভর করে অভিক্ষায় ব্যবহৃত প্রশ্ন, কাজ ও পদগুলো তার সমরূপে কতটা প্রতিনিধিত্ব করে তার উপর। তাহলে অবশ্যই প্রতিনিধিত্বমূলক। তাহলে মানসিক বৈশিষ্ট্যের কত বৈশিষ্ট্য আছে, মানসিক স্বাস্থ্যের কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই সকল বৈশিষ্ট্য নিয়েই আমাদের অভিক্ষা তৈরি করতে হবে, তবেই কিন্তু আমরা একটা ভালো অভিক্ষা পাবো। অভিক্ষার পদগুলোকে ধরে নেওয়া হয়
অনেকগুলো সম্ভাব্য বেছে নেওয়া কিছু পদ। এখানে সম্ভাব্য সবগুলো পদই হলো গবেষকের পছন্দনীয় পদ যা তিনি পরিমাপ করতে চান। যদি নমুনায় সংগৃহীত পদগুলো নমুনা বিশ্ব বা সমগ্রকে যথাযথ প্রতিনিধিত্ব করে, তবেই পরীক্ষাটির বিষয়বস্তুগত যথাযথতা আছে বলে ধরে নেওয়া হয়। তাহলে অবশ্যই যেগুলো আমরা প্রশ্ন বা পদ নিচ্ছি, তাহলে সেটা হলো মানসিক স্বাস্থ্যের সকল বৈশিষ্ট্যকে প্রতিনিধিত্ব করবে বলে আমরা কিন্তু ধরে নিচ্ছি, তবেই কিন্তু কন্টেন্ট ভ্যালিডিটি থাকবে। দেখো যে কন্টেন্ট ভ্যালিডিটির বিষয়বস্তু যতটা নির্ণয়ের দুটি স্তর আছে, একটা হলো এসএমই এর বিশ্লেষণ, আর একটা হলো পরিসংখ্যানমূলক পদ্ধতি। এগুলো একটু আমরা ছোট ছোট করে আলোচনা করে দেখব। যে এসএমই এর বিশ্লেষণ হলো অভিক্ষার বিষয়বস্তু সম্বন্ধে জ্ঞান সম্পন্ন বিশেষজ্ঞ দ্বারা অভিক্ষার উপকরণগুলো বিশ্লেষণ করে অভিক্ষার পদ্ধতিকরণ করা। তাহলে কার কাছে যেতে হবে? বিশেষজ্ঞের কাছে যাওয়া লাগবে। তাহলে তারা হলো খুব ভালো করে বুঝতে পারবে যে কোন কোন পদগুলো এখানে আসতে পারে। যে বৈশিষ্ট্য পরিমাপ করা হবে তা যদি স্পষ্ট হয় তবে বিশেষজ্ঞ মতামতই একমাত্র পায়। তাহলে স্পষ্ট হওয়ার পরে কিন্তু বিশেষজ্ঞ মতামত লাগছে, এটাই এনাফ। মাঝে মাঝে অভিজ্ঞ প্রস্তুতকারীরা অভিজ্ঞ ব্যক্তিদের একটি প্যানেল তৈরি করেন। তাহলে কয়েকজন অভিজ্ঞ ব্যক্তিকে একসাথে নেওয়া হয় যারা বিভিন্ন ক্ষেত্র থেকে সম্ভাব্য পদের তালিকা তৈরি করেন। তাহলে কয়েকজন বিশেষজ্ঞকে একসাথে করে এগুলো কাজটা করা হয়, তাহলে কাজটা অনেক ভালো হয়। পরিমাণগত পদ্ধতি, যেটা পরিসংখ্যানিক যেটা পদ্ধতি আর কি বলি, যে পরিমাণগত পদ্ধতির সাহায্যে অভিক্ষার পদগুলো যথাযথভাবে পরিমার্জিত ও উন্নত করা হয়। অনির্দিষ্ট সংজ্ঞায়িত বৈশিষ্ট্যের ক্ষেত্রে বিষয়বস্তু যথাযথতা অর্জন করা বেশি কষ্টসাধ্য হয়। যেমন দেখো, উত্তীর্ণতা পরিমাপ অভিক্ষার জন্য সম্ভাব্য পদগুলো সমর্থক কিভাবে নির্দিষ্ট করা হবে, তবে এই পদ্ধতিতে বিষয়বস্তুর যথাযথতা নিয়ে ধারণা লাভ করা যায়। তাহলে আমরা পরিমাণগত পরিসংখ্যানের সাহায্য কেন নেই? এই জিনিসগুলোকে পরিমার্জিত ভুল ত্রুটি বের করা, আরো উন্নত করা, এই কারণে কিন্তু আমরা পরিমাণগত পদ্ধতির সাহায্য নিয়ে থাকি। এবার নির্ণায়ক যথার্থতা কি সেটা আমরা জানার চেষ্টা করব। যদি একটি অভিক্ষাটি কিছু তথ্যের বা বাহ্যিক মানদণ্ড সাপেক্ষে অভিক্ষায় অংশগ্রহণকারীর ভবিষ্যৎ ফলাফল অনুমান করতে পারে, তাকে নির্ণায়ক যথার্থতা বলে। তাহলে ভবিষ্যৎ ফলাফল কেমন হবে না হবে সেটাই কিন্তু নির্ণয় করতে পারছে। তাহলে যে চলকটি দ্বারা অনুমান করা হয় তাকে নির্ণায়ক চল বলে। অভিক্ষার ফলাফলটি তখনই যথার্থ হয় যদি বিবেচনাধীন চলটি নিখুঁতভাবে অনুমান করা যায়। তাহলে কখন ফলাফলটি সবচেয়ে ভালো হবে? যদি আমরা চলটাকে ভালোভাবে পরিমাপ করতে পারি। যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এর থেকে পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনুমান করা যায়। তাহলে যে ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় ভালো করলো, আশা করি পরবর্তী সময়েও সে ভালো করবে, এটাই হলো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা যদি না হয় তাহলে কিন্তু নির্ণায়ক যথাযথতা থাকলো না। ভালো নির্ণায়ক যথাযথতার বৈশিষ্ট্য কিছু আছে, দেখো বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। যে নির্ণায়ক হলো কোনো পরিমাপের ফলাফল দ্বারা ভবিষ্যৎ ফলাফল অনুমান করা। তাহলে একটা ফলাফল দ্বারা, ভর্তি পরীক্ষার ফলাফল দ্বারা যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের এগুলোর ফলাফল অনুমান করা সম্ভব, যে এ ভর্তি পরীক্ষায় ভালো করেছে, সামনের পরীক্ষায় ভালো করবে, অথবা সে সে হলো ভালো রেজাল্ট করছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে ভালো রেজাল্ট করছে, সে চাকরি বাজারে গিয়েও ভালো করবে, এরকম ধরে নেওয়া হয়। প্রায় সকল ধরনের ফলাফলই এক প্রকার নির্ণায়ক। যেমন ড্রাইভিং প্রশিক্ষণের ফলাফল থেকে ব্যক্তির ড্রাইভিং দক্ষতা, বিক্রয় কর্মীর গত মাসে বিক্রিত টাকার পরিমাণ থেকে বিক্রয় কর্মীর বিক্রয় দক্ষতা অনুমান করা যায়। খুব স্বাভাবিক যে তোমরা কি করছো না করছো তার উপর ভিত্তি করেই তোমাদেরকে বলা যাবে তোমাদের ভবিষ্যৎ কি। তাহলে একটি নির্ণায়ককে অবশ্যই নির্ভরযোগ্য হতে হবে। তাহলে নির্ণায়ক কি হতে হবে? নির্ভরযোগ্য। নির্ভরযোগ্যতা হলো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখা। একটি নির্ণায়ক যদি নির্ভরযোগ্য না হয় তবে তা অনুমানযোগ্য হবে না। তাহলে যদি যেটা দিয়ে আমরা নির্ণয় করতেছি, পরিমাপ করতেছি, সেটাই যদি নির্ভরযোগ্য না হয় তাহলে অনুমান কেমন করে আমরা করব? ব্যাপারটা কিন্তু তাই। তাহলে নির্ণায়ক ফলাফলটি অবশ্যই অনুসন্ধান ক্ষেত্রে যেন সঠিক হতে হবে। নির্ণায়কটি অবশ্যই ত্রুটিমুক্ত হতে হবে। অবশ্যই ত্রুটিমুক্ত নির্ণায়ক ছাড়া পূর্বানুমান বা নির্ণায়ক বা পূর্বের ফলাফল, ভবিষ্যতের ফলাফল বলে দেওয়া সহজ ব্যাপার কিন্তু নয়। দেখো, নির্ণায়ক যথাযথতা হলো দুই ধরনের, একটা হলো সমবর্তী আর একটা হলো পূর্বানুমানমূলক। তাহলে এটাকে আমরা ভাগ করলাম কয় ভাগে? দুই ভাগে, সমবর্তী আরটা হলো পূর্বানুমানমূলক, ভবিষ্যৎ বলে দেওয়া। তাহলে পূর্ব অনুমানমূলক, পূর্বানুমান।
আচ্ছা, একটি নতুন অভিক্ষা ও বিদ্যমান অভিক্ষার মধ্যকার সংশ্লেষকে সমবর্তী যথাযথতা বলা হয়। এই পদ্ধতিতে নবগঠিত কোনো অভিক্ষাকে সমকোণীয় কোনো সুপ্রতিষ্ঠিত যথাযথ অভিক্ষার সাথে যথাযথায়ন করা হয়। আচ্ছা, দেখো যে এই জিনিসটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। তাহলে আগে থেকে কিছু অভিক্ষা তো আছেই। তো প্রথম যখন অভিক্ষা তৈরি হলো, অভিক্ষার মতো তো কিছু একটা ছিল, তাহলে এখন অনেক আছে। তাহলে যখন আমি একই ধরনের একটা অভিক্ষা তৈরি করতে যাব, অভিক্ষার ফলাফল পেয়ে গেলাম, ধরো যে আমি বুদ্ধিসম্মত অভিক্ষার ফলাফল পেয়ে গেছি, তাহলে এর আগে যে বুদ্ধি সম্পর্কে অভিক্ষা আরো ছিল, সেগুলোর সাথে এটার রেজাল্ট কেমন যায়। এই যে আমরা দেখতেছি, যদি কাছাকাছি রেজাল্ট থাকে তাহলে ওকে, এটা ভালো। কিন্তু যদি আগের রেজাল্টের চেয়ে, আগের অভিক্ষাগুলোর রেজাল্টের চেয়ে বর্তমানের অভিক্ষার, আমার তৈরি করা অভিক্ষার যদি রেজাল্ট অনেক কম বেশি হয়, তাহলে এটাকে ভালো যথার্থ অভিক্ষা বলা কিন্তু যাবে না। দেখো উদাহরণ আছে যে কোনো বুদ্ধি অভিক্ষা তৈরি করার পর বিনেসিমো স্কেল বা ওয়ালেস গ্যালিলিও স্কেলের সাথে অনুবন্ধ নির্ণয় করে যদি দেখা যায় অনুবন্ধের মানে কোরিলেশনের মান অর্থবহ, কোরিলেশনের মান কেমন, অর্থবহ, তাহলে এই বুদ্ধি অভিক্ষাটিকে যথার্থ সম্পূর্ণ বলে ধরে নেওয়া যাবে। তাহলে আগের অভিক্ষাগুলোর সাথে নতুন অভিক্ষা কি করতে হবে, কোরিলেশন আর মানে সহসম্পর্ক দেখতে হবে। যদি অর্থবহ হয় তাহলে ধরে নেওয়া হবে এটা ওকে, আর যদি অর্থবহ না হয় এটাকে ওকে বলা যাবে না। এবার আমরা পূর্ব অনুমানমূলক সেটা প্রিডিক্টিভ ভ্যালিডিটি জানার চেষ্টা করি, যে পূর্বানুমানমূলক যথাযথতা পদ্ধতিতে ব্যক্তির বর্তমান অভিক্ষার ফলাফলের সাহায্যে ব্যক্তির ভবিষ্যৎ ফলাফল অনুমান করা যায়। তাহলে কিছুক্ষণ আগে যে উদাহরণ দিয়েছিলাম, যে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা দিল, ভালো করলো, সে ভবিষ্যৎ যে কোনো পরীক্ষায় ভালো করবে এটা আশা করা যায়, অথবা যার রেজাল্ট অনেক ভালো সে ভর্তি পরীক্ষা ভালো করবে এটা আশা করা যায়। এই বিষয়টাই হলো এই পূর্ব অনুমানমূলক যথাযথতার বর্ণনা। যে ভর্তি পরীক্ষা বা চাকরি নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে অনুমানমূলক যথাযথতা থাকা আবশ্যক। এসব অভিক্ষার একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে অভিক্ষক অনুমান করতে পারে ভবিষ্যতে কাদের ভালো ফলাফল করার সম্ভাবনা আছে। তাহলে আমরা ছোটকালের রেজাল্ট দেখে বুঝতে পারি সে কোথায় পড়বে না পড়বে, কি করবে না করবে। এই জিনিসটা হলো তাই যে বর্তমানের ফলাফল দেখে আমরা ভবিষ্যৎটা কেমন হবে সেটা সহজেই বলে দিতে পারি। যেমন বিশ্ববিদ্যালয় ভর্তি যথাযথতা সম্পূর্ণ একটি নির্বাচনী অভিক্ষার ফলাফলের উপর ভিত্তি করে ছাত্র ভর্তি করা হয়েছিল। তো পরবর্তীকালে দেখা গেল যে অভিক্ষার সাফল্যাঙ্ক সমূহের সাথে সঙ্গতিপূর্ণভাবে যারা অভিক্ষায় কম সাফল্যাঙ্ক অর্জন করেছিল, মানে যারা ভর্তি পরীক্ষায় কম মার্ক পেয়েছিল, বেশিরভাগই বিভিন্ন পরীক্ষায় অকেজো হয়েছে। তাহলে ইউনিভার্সিটির ভর্তির সময় যাদের সাফল্যাঙ্ক খুব কম ছিল, দেখা গেল যে পরবর্তীতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের পরীক্ষায় তারা বেশি পরিমাণ ফেল করেছে। ওকে, তো কিন্তু যারা বেশি সাফল্যাঙ্ক পেয়েছিল তাদের বেশিরভাগই বিভিন্ন পরীক্ষায় সাফল্যের সাথে কৃতকার্য হয়েছে। তাহলে ভালোভাবে তারা হলো পাস করে গেছে। এবার আমরা সংগঠনমূলক যথার্থতা পড়বো, যে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি কি। যে সংগঠনমূলক যথার্থতা অন্যান্য যথার্থতার দৃষ্টিভঙ্গি হতে অত্যন্ত কঠিন। সংগঠক হলো একটি তাত্ত্বিক অস্পর্শ গুণাগুণ বা বৈশিষ্ট্য যার উপর ভিত্তি করে ব্যক্তি পার্থক্য তৈরি হয়, যেমন নেতৃত্বের ক্ষমতা, বিষণ্ণতা, বুদ্ধিমত্তা, এই জিনিসগুলো। তো এগুলো তো আমাদের পরিমাপ করতে হবে, এই ক্ষেত্রে কেমন হবে না হবে সেই জিনিসটা জানার জন্য এটা হলো সংগঠনমূলক ভ্যালিডিটি। উদাহরণে উল্লেখিত সংগঠকগুলো মানুষের ব্যবহার হতে অনুমান করা সম্ভব, কিন্তু শুধুমাত্র ব্যবহারের চাইতে কিছুটা হলো বেশি, অনেকটা হলো জটিল। মনোবৈজ্ঞানিক অভিক্ষায় সংগঠকগুলো এমনভাবে তৈরি করা হয় যেন তার স্বাধীন অস্তিত্ব বজায় থাকে এবং মানুষের ব্যবহার দিয়ে কিছু মাত্রায় অনুমান করা যায়। সংগঠনমূলক যথাযথতা হলো বিবেচনাধীন সংগঠকগুলো সম্পর্কে করা অনুমানগুলোর সঠিকতা। এই হলো জিনিসটা। তো সংগঠনমূলক যথার্থতা শুধুমাত্র সেই সকল মনোবৈজ্ঞানিক অভিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য যে সকল অভিক্ষায় জটিল বহুমুখী তত্ত্বীয় গুণাগুণগুলো পরিমাপ করা যায়, যেমন বুদ্ধিমত্তা, নেতৃত্ব, গুণাবলী। তাহলে কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে সকল অভিক্ষায় জটিল বহুমুখী তত্ত্বীয় গুণাগুণগুলো পরিমাপ করা যায় সেগুলোর ক্ষেত্রে। তো সকল মনোবৈজ্ঞানিক সংগঠকের দুটি সাধারণ বৈশিষ্ট্য থাকে। তাহলে কন্ট্রাক্টকে একটি নির্দিষ্ট বাহ্যিক বৈশিষ্ট্যের সাথে নির্দেশ করা সম্ভব হয় না, তাহলে বাহ্যিকভাবে আমরা এটা
করতে পারি না, তথাপি কিছু আন্তঃসম্পর্কিত ধারণার সাথে কন্ট্রাক্ট সম্পর্কে জানা যায়। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্যের সাথে এটা না গেলেও আন্তঃসম্পর্কীয় ভিতর সম্পূর্ণ ধারণার সাথে এই বিষয়গুলো কিন্তু জানা সম্ভব। দেখো এখানে কোন বিষয়টা কোন ভ্যালিডিটির মাধ্যমে আমরা জানতে পারবো সেটা এক নজরে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে একটা ছাত্রকে পড়াইলাম সে কতটুকু শিখেছে। তাহলে কোনটা অ্যাপ্লাই করতে হবে, বিষয়বস্তুগত মানে কন্টেন্ট ভ্যালিডিটি যেটা, সেটা হলে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে কন্টেন্টটাই মূল বিষয়, যে পড়াইছি তার উপর ভিত্তি করে প্রশ্ন থাকবে। ভবিষ্যতে ছাত্রটি কতটুকু শিখবে, তাহলে এখানে কি লাগবে, পূর্ব অনুমানমূলক যথার্থতা। তাহলে বর্তমানে তার এই রেজাল্ট, ভবিষ্যতে সেই রেজাল্ট করবে। ছাত্রটি কোন বিষয়ে দুর্বল, তাহলে বিভিন্ন যে অভিক্ষা আছে সেই অভিক্ষাগুলো তার উপর প্রয়োগ করলাম, সেই অভিক্ষা প্রয়োগ করে আমরা দেখতে পাবো সমবর্তী যেটা কনকারেন্ট। তো তাহলে কোনটা বিষয়ে ভালো কোনটা বিষয়ে খারাপ আমরা এটা বুঝতে পারবো। গণিত বিষয়ে মানসিক ক্ষমতা প্রয়োগ, এটা হলো ধারণাগত যথার্থতা। এই বিষয়গুলো যে সবগুলো মিলিয়ে যে একই মতো পরিমাপ কিন্তু করে না, বিভিন্ন বিষয়টা বিভিন্নভাবে কিন্তু এখানে পরিমাপ করতে হয়। দেখো যে সংগঠনমূলক যথার্থতা যাচাইয়ের জন্য বিভিন্ন পদ্ধতি আছে, যে অভিক্ষার পদগুলো কিংবা উপ অভিক্ষাগুলো সমজাতীয় কিনা বা একই সংগঠক পরিমাপ করে কিনা তার বিশ্লেষণ করতে হয়। বিকাশমূলক পরিবর্তন নিয়ে গবেষণা করে তার সংগঠকের সাথে সঙ্গতিপূর্ণ কিনা তা বের করা যায়। আর দলীয় পার্থক্য সংগ্রহ যথার্থতা তথ্যের সাথে সঙ্গতিপূর্ণ কিনা যাচাই করা। দেখো অভিক্ষার ফলাফলের উপর চলক পরিবর্তনের নিয়ন্ত্রণ সংগঠকের সাথে সঙ্গতিপূর্ণ কিনা বিশ্লেষণ করা। নির্মিত অভিক্ষার সাথে অন্যান্য সম্পৃক্ত ও সম্পর্কবিহীন অভিক্ষার সংশ্লেষণক বিশ্লেষণ করা। অন্যান্য তথ্যসমূহের তুলনায় অভিক্ষার ফলাফলের ক্ষেত্রে বিশ্লেষণ করা। তাহলে অনেকগুলো জিনিস এখানে যাচাই করতে হয়, যাচাই করার পরে আমরা এই সংগঠনমূলক যথার্থতা আমরা পেতে পারি। দেখো যে নির্ভরযোগ্যতা ও যথার্থতার মধ্যে যে সম্পর্ক সেটা আমরা জানার চেষ্টা করবো, যে পরিমাপটি নির্ভরযোগ্য নয় যথার্থও নয়, দুইটা হতে পারে। তাহলে একটা হলো নির্ভরযোগ্যতাও নাই এটাও নাই, তাহলে বিভিন্ন সময় বিভিন্ন ফলাফল যদি যথার্থতা ফলাফল পাওয়া সম্ভব নয়, এতে করে প্রতিবারে অনির্ভরযোগ্য এবং যথার্থ নয় এমন ফলাফল পাওয়া যায়। আচ্ছা, পরিমাপটি কি নির্ভরযোগ্য কিন্তু এবার যথার্থ নয়, তাহলে কি অভিক্ষাটিতে হয়তো নিয়মিতভাবে ভুল ফলাফল দিয়ে যাচ্ছে। তাহলে কি যতবারই প্রয়োগ করি ততবারই হলো ভুল ফলাফল দেয়, একবারও কারেক্ট ফলাফল দেয় না। দেখি মনে হবে আরে এটা তো প্রতিবারই একই ফলাফল দেয়, তার মানে এটা নির্ভরযোগ্য। আমরা কি করছিলাম, যে বারবার প্রয়োগের ফলে সময়ের ব্যবধানে যদি একই রেজাল্ট দেয় বা কাছাকাছি রেজাল্ট দেয় তাহলে সেটা নির্ভরযোগ্য। তাহলে একই ফলাফল দিলেও ভাবলাম যে ও এটা তো নির্ভরযোগ্যতা ভালো, কিন্তু সত্যিকার অর্থে ও বারবারই ভুল উত্তরই দিচ্ছে, মানে ভুল ফলাফলে দিচ্ছে। সেই ক্ষেত্রে নির্ভরযোগ্য হলেও কিন্তু যথার্থ হতে পারে না। হয়তো অংশগ্রহণকারী নিয়মিতভাবে একই ফলাফল করার চেষ্টা করে যাচ্ছে, এতে করে ফলাফল নির্ভরযোগ্য হলেও যথার্থতা থাকছে না। পরিমাপটি নির্ভরযোগ্য নয় কিন্তু যথার্থ, যদি খুব কম ক্ষেত্রেই হয় যে নির্ভরযোগ্যতা নাই কিন্তু তার যথার্থতা আছে, এটা হওয়ার চান্স সাধারণত থাকে না, হতে পারে। তো ব্যক্তির ফলাফল এক অভিক্ষা থেকে আরেক অভিক্ষায় বেশ পরিবর্তন হতে পারে, তবুও তাদের সমৃদ্ধ গড় একই থাকতে পারে। পরিমাপকটি নির্ভরযোগ্য এবং যথার্থ, তো একটি অভিক্ষা থেকে আসলে এটাই আমরা প্রত্যাশা করি যে নির্ভরযোগ্য হবে যথার্থ হবে, তার কারণ দুইটা ছাড়া তো একটা ভালো অভিক্ষা হতে পারে না। তাহলে এর মাধ্যমে এমন একটি পরিমাপ পাওয়া যায় যাতে আমরা যা চাই ঠিক তাই পরিমাপ করা হয় এবং বারবার পরিমাপ করলেও ফলাফল পরিবর্তন হয় না। আরেকটা ব্যাপার এখানে বলি যে নির্ভরযোগ্য হলেও যথার্থ নাও হতে পারে, নির্ভরযোগ্য হলেও যথার্থ নাও হতে পারে, কিন্তু যথার্থ হলে অবশ্যই নির্ভরযোগ্য হবে, এটা মনে রাখি। এখন আমরা পড়াশোনা শেষ করে ফেলেছি, মূল বিষয় কিছু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব প্রশ্ন আকারে, তাহলে তোমাদের বুঝতে মনে রাখতে উভয় দিক থেকে ভালো হবে। দেখো মনোবিজ্ঞানের অভিক্ষা নির্ভরযোগ্যতা চূড়ান্তভাবে কিসের উপর নির্ভরশীল, মনোবিজ্ঞানের অভিক্ষা নির্ভরযোগ্যতা চূড়ান্তভাবে যথার্থতার উপর হলো নির্ভরশীল। একটা হলো সংস্থার যথার্থ সংজ্ঞা কি, যে একটি অভিক্ষা যত সঠিকভাবে অর্থপূর্ণভাবে ও ব্যবহারযোগ্যভাবে অনুমান করতে পারে সেটি ঠিক ততটাই যথার্থ।
যথার্থতার দৃষ্টিভঙ্গিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? একটা হলো বৈষয়িক ভাব, একটা হলো নির্ণায়ক ভাব, আর একটা হলো ধারণাগত ভাব। মানে মূলত এগুলো কি শ্রেণীবিভাগ, যথার্থতার হলো প্রকারভেদ বা শ্রেণীবিভাগ। অবিহিত যথার্থতা কাকে বলে? যে একটি অভিক্ষায় অবিহিত যথার্থতা আছে বলা যায় যদি অভিক্ষার ব্যবহারকারী মনে করেন যে অভিক্ষাটির যথার্থতা আছে, অর্থাৎ এটি এক প্রকার সামাজিক গ্রহণযোগ্যতা। জনসংযোগের দৃষ্টিকোণ থেকে কোন অভিক্ষায় কি থাকা জরুরি এবং কেন? জনসংযোগ বলতে সাধারণ জনগণের কাছে। জনসংযোগের দৃষ্টিকোণ থেকে দেখলে কোনো অভিক্ষায় অভিহিত যথাযথতা মানে ফেসিলিটি, যেটা হলো কি বলছিলাম আমরা, ফেস থাকা আবশ্যক। কারণ অভিহিত যথাযথতা না থাকলে অভিক্ষায় অংশগ্রহণ করবে তার অসন্তুষ্টি আসতে পারে এবং সেই প্রাপ্ত ফলাফল থেকে সন্দেহ প্রকাশ করতে পারে। ফেসিলিটি যেটা। অভিক্ষার বিশ্ব নমুনা বা সমগ্র কাকে বলে? যে একটি অভিক্ষায় যে ধরনের ব্যবহার পরিমাপ করা হয় তার সাথে সম্পর্কযুক্ত সকল বিষয়বস্তু নিয়ে গঠিত হয় অভিক্ষার বিশ্ব নমুনা বা সমগ্র। একটি অভিক্ষার বৈশ্বিক যথার্থতা নির্ভর করে কিসের উপর? একটি অভিক্ষার বৈশ্বিক যথার্থতা নির্ভর করে অভিক্ষায় ব্যবহৃত প্রশ্ন, কাজ, পদগুলো তার বিশ্ব নমুনা বা সমগ্রকে কতটা প্রতিনিধিত্ব করে তার উপর। অভিক্ষার বৈশ্বিক যথার্থতা কি? যদি নমুনায় সংগৃহীত পদগুলো বিশ্ব নমুনা বা সমগ্র থেকে প্রতিনিধিত্ব করে তবেই অভিক্ষার বৈশ্বিক যথার্থতা আছে বলে ধরে নেওয়া যায়। তাহলে আমরা যে নমুনাগুলো নিলাম, পদগুলো নিলাম, সেটা যেন সমগ্রকে প্রতিনিধিত্ব করে, তবেই কিন্তু আমরা বলবো বৈশ্বিক যথার্থতা আছে। মানে মানসিক স্বাস্থ্য পরিমাপ করতে গিয়ে মানসিক স্বাস্থ্যের সকল বৈশিষ্ট্য এখানে আছে। তখন বৈশ্বিক যথার্থতা সবচেয়ে বেশি কাজে আসে। যে বৈশ্বিক যথার্থতা তখনই সবচেয়ে বেশি কাজে আসে যখন পরিমাপধীন চলকটি সম্পর্কে প্রচুর তথ্য থাকে, বিশেষ করে অর্জন অভিক্ষার ক্ষেত্রে ব্যবহারের সাথে সম্পর্কিত সম্পর্ক আগে থেকে বের করে নেওয়া সম্ভব। উদ্বিগ্নতা পরিমাপ অভিক্ষার জন্য সম্ভাব্য পথগুলোকে সম্পর্ক থেকে কিভাবে নির্দিষ্ট করা হবে? দেখো, এক্ষেত্রে বৈশিষ্ট্যটি পরিমাপ করা হবে তা যদি অস্পষ্ট হয় তবে বিশেষজ্ঞই একমাত্র পথ। তাহলে যারা এই বিষয় থেকে আগেই জানে তাদের আমাদের সহযোগিতা নিতে হবে। সাধারণত একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করা হয় যারা বিভিন্ন ক্ষেত্র থেকে সম্ভাব্য পদের তালিকা তৈরি করেন। তাহলে অভিজ্ঞ মানুষ ছাড়া কিন্তু এখানে কাজ করা সম্ভব হবে না। তারা পরিসংখ্যানিক উপায়ে বৈশ্বিক যথার্থতা নিয়ে গবেষণা করেন। যে লাউসে, মর্তুজা এরা পরিসংখ্যানিক উপায়ে একটি অভিক্ষার সম্পূর্ণ বৈশ্বিক যথার্থতা বের করা যায় তা নিয়ে গবেষণা করেছে। স্বভেদাঙ্ক কি? যে স্বভেদাঙ্ক শুধু অভিক্ষার যথার্থতা মূল্যায়নের একটি প্রমাণ মাত্র। স্বভেদাঙ্ক অভিক্ষার সম্পূর্ণ যথার্থতা প্রকাশ করে না। এটা আর একটা প্রমাণ। যেমন বর্তমানে দেখো যে করোনা প্রমাণ করার জন্য প্রথমে আমরা কি করি? তাপমাত্রা দেখি কপালের বা কানের। কিন্তু এটা হলেই তো করোনা না, এটা হলে কি জ্বর। তো করোনার একটা উপসর্গ জ্বর। ব্যাপারটা হলো এখানে তাই যে জ্বর হলেই কিন্তু করোনা হতে পারে না, কিন্তু করোনা হলে জ্বর হওয়ার চান্স অনেক বেশি। ব্যাপারটা এখানে তাই আসলে। দেখো, নির্ণায়ক যথার্থতা কাকে বলে? যে একটি অভিক্ষার নির্ণায়ক যথার্থতা আছে বলা হয় যদি অভিক্ষাটিতে কিছু তথ্যের সাপেক্ষে অভিক্ষায় অংশগ্রহণের ভবিষ্যৎ ফলাফল অনুমান করতে পারে। ভালো নির্ণায়কের বৈশিষ্ট্যগুলো কি? যে অভিক্ষায় অংশগ্রহণকারী ভবিষ্যৎ ফলাফল অনুমান করতে পারে। নির্ণায়ককে অবশ্যই নির্ভরযোগ্য হতে হবে। নির্ণায়কটিকে অবশ্যই অভিক্ষার ত্রুটি থেকে মুক্ত হতে হবে। এই বিষয়গুলো হলে একটা ভালো নির্ণায়কের বৈশিষ্ট্য। কন্ট্রাক্ট কি? কন্ট্রাক্ট হলো তাত্ত্বিক অস্পষ্ট গুণাগুণ বা বৈশিষ্ট্য যার উপর ভিত্তি করে নির্ণীত হয় ব্যক্তিগত পার্থক্য। ধারণাগত যথার্থতা কি? যে ধারণাগত যথার্থতা বা কন্ট্রাক্টিবিলিটি অন্যান্য যথার্থতা দৃষ্টিভঙ্গি থেকে অপেক্ষাকৃত কঠিন। আর কন্ট্রাক্ট হলো একটি তাত্ত্বিক অস্পষ্ট গুণাগুণ বা বৈশিষ্ট্য যার উপর ভিত্তি করে নির্মিত হয় ব্যক্তিগত পার্থক্য। অর্থাৎ ধারণাগত যথার্থতা বা কন্ট্রাক্টিবিলিটি হলো বিবেচনাধীন কনস্ট্রাক্ট সম্পর্কে তার অনুমানগুলোর সঠিকতা। কনস্ট্রাক্টের উদাহরণ হলো যে নেতৃবৃন্দের ক্ষমতা, বিষণ্ণতা, বুদ্ধিমত্তা ইত্যাদি। কনস্ট্রাক্ট কেমন ভাবে তৈরি করা হয়? কনস্ট্রাক্ট এমন ভাবে তৈরি করা হয় যেন এরা স্বাধীন অস্তিত্ব বজায় রাখে
মানুষের ব্যবহার দিয়ে কিছু মাত্রায় অনুমান করা যায়। সকল মনোবিজ্ঞানের কনস্ট্রাক্টের কয়টি চারিত্রিক বৈশিষ্ট্য থাকে কি কি? যে কনস্ট্রাক্টকে একটি নির্দিষ্ট বাহ্যিক বৈশিষ্ট্যের সাহায্যে নির্দেশ করা সম্ভব হয় না, তথাপি কিছু আন্তঃসংযুক্ত ধারণার সাহায্যে কনস্ট্রাক্ট সম্পর্কে জানা যায়। ধারণাগত যথার্থতা কোন ধরনের অভিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য? যে ধারণাগত যথার্থতা শুধুমাত্র সেই ধরনের মনোবিজ্ঞান অভিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য যে সকল অভিক্ষায় জটিল বহুমুখী তত্ত্বীয় গুণাবলী পরিমাপ করা হয়, যেমন বুদ্ধিমত্তা, নেতৃত্ব গুণাবলী ইত্যাদি। দেখো, ভবিষ্যৎমূলক মানে পূর্ব অনুমানমূলক যথার্থতা বলতে কি বোঝায়? যে ভবিষ্যৎবাণীমূলক যথার্থতা গবেষণায় ব্যক্তির বর্তমান অভিজ্ঞতার ফলাফলের সাহায্যে ব্যক্তির ভবিষ্যৎ ফলাফল অনুমান করা। ফলে বর্তমানে একটা পরীক্ষা নিলাম, পরীক্ষা নিয়ে আমরা বলতে পারবো যে ভবিষ্যতের পরীক্ষাগুলোতে সে কেমন করবে। তাহলে কোথায় ভবিষ্যৎবাণীমূলক যথার্থতা থাকা আবশ্যক? উদাহরণ দেয়, ভর্তি পরীক্ষা, চাকরি নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে ভবিষ্যৎবাণীমূলক যথার্থতা থাকা হলো আবশ্যক। ভবিষ্যৎবাণীমূলক মানে পূর্ব অনুমানমূলক যথার্থতার সাধারণ বৈশিষ্ট্য কি? যে পূর্ব অনুমানমূলক যথার্থতার সাধারণ বৈশিষ্ট্য হলো এরা অনুমান করতে পারে ভবিষ্যতের কাজের ফলাফল ভালো হবার সম্ভাবনা আছে, আবার কাজের খারাপ হবার সম্ভাবনা আছে। অভিজ্ঞার সাহায্যে অনুমান করার সময় কি আবশ্যক? যে অভিজ্ঞার সাহায্যে অনুমান করার সময় একটি নির্ভরণ সমীকরণ নির্মাণ করা আবশ্যক। নির্ভরণ সমীকরণের মাধ্যমে সবচেয়ে উপযোগী সরলরেখা পাওয়া যায়, যার মাধ্যমে নির্ণায়ক অনুমান করা যায় অভিজ্ঞার ফলাফলের সাহায্যে। ধারণাগত যথার্থতার গবেষণার শ্রেণীবিভাগগুলো কি? যে অভিজ্ঞার পদগুলো সমজাতীয় কিনা, বিকাশগত পরিবেশের গবেষণা করে কিনা যাতে কনস্ট্রাক্টের সাথে সঙ্গতিপূর্ণ কিনা তা পরিমাপ করা যায়, দলীয় পার্থক্য কনস্ট্রাক্ট তত্ত্বের সাথে সঙ্গতিপূর্ণ কিনা তা নিয়ে গবেষণা, ফলাফলের উপর চলক পরিবর্তনের হস্তক্ষেপ কনস্ট্রাক্টের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, নির্মিত অভিজ্ঞার সাথে অন্যান্য সম্পৃক্ত ও সম্পূর্ণ অভিজ্ঞার সংশ্লেষক, অন্যান্য তত্ত্বসমূহের তুলনায় অভিজ্ঞার ফলাফলের ফ্যাক্টের বিশ্লেষণ। এবার আমরা জানবো সমবর্তী যথার্থতা কি? যে সমবর্তী যথার্থতা গবেষণার অভিজ্ঞার ফলাফল ও নির্ণায়ক চলক সংক্রান্ত তথ্য একই সাথে সংগ্রহ করা হয়। সমবর্তী যথার্থতা নির্দেশ করে অভিজ্ঞার অর্জিত ফলাফল ঠিক কত মাত্রায় অভিজ্ঞা অংশগ্রহণের বাস্তব অবস্থা নির্দেশ করে থাকে। এই কোথায় সমবর্তী যথার্থতা থাকা বাঞ্ছনীয়? যে অর্জনের অভিজ্ঞা অনুজ্ঞাপত্র বা প্রশংসাপত্র প্রদানের জন্য নির্মিত অভিজ্ঞার জন্য সমবর্তী যথার্থতা থাকা বাঞ্ছনীয়। নির্ভরযোগ্যতা ও যথার্থতার মধ্যে কত ধরনের সম্পর্ক থাকতে পারে? যে এই 4 ধরনের সম্পর্ক থাকতে পারে। যে পরিমাপটি নির্ভরযোগ্য নয়, যথার্থ নয়, পরিমাপটি নির্ভরযোগ্য কিন্তু যথার্থ নয়, পরিমাপটি নির্ভরযোগ্য নয় কিন্তু যথার্থ, পরিমাপটি নির্ভরযোগ্য এবং যথার্থ, এইরকম হতে পারে। পরিমাপটি নির্ভরযোগ্য নয়, যথার্থ নয় সম্পর্ক দ্বারা কি বোঝা যায়? যে নির্ভরযোগ্যতার অভাব বলতে বোঝায় যে ওই অভিজ্ঞার বিভিন্ন সময় বিভিন্ন ফলাফল দেয়, কারণ নির্ভরযোগ্য নয়, সুনির্দিষ্ট কোনো পরিবর্তন না থাকার পর এতে খুব কম সময় যথার্থ ফলাফল পাওয়া যায়, এতে করে প্রতিবারই অনির্ভরযোগ্য এবং যথার্থ নয় ফলাফল পাওয়া যায়। পরিমাপটি নির্ভরযোগ্য কিন্তু যথার্থ নয় সম্পর্ক দ্বারা কি বোঝায়? যে অভিজ্ঞাটি নির্ভরযোগ্যতা থাকলেও যথার্থ থাকে না, অভিজ্ঞাটি হয়তো নিয়মিতভাবে ভুল ফলাফল দিয়ে যাচ্ছে, এটার ফলে নির্ভরযোগ্যতা থাকলেও এর যথার্থতা কিন্তু থাকছে না। পরিমাপটি নির্ভরযোগ্য নয় কিন্তু যথার্থ, এর সময় কি? এটি সাধারণত কিন্তু ঘটে না। ওকে, কারণ আমরা জানি যেটা হলো যথার্থ সেটা কিন্তু অবশ্যই নির্ভরযোগ্য হয়, হয়তোবা কদাচিৎ 2-1টি ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে। পরিমাপটি নির্ভরযোগ্য এবং যথার্থ, তাহলে একটি অভিজ্ঞা থেকে সাধারণত এটি আমরা প্রত্যাশা করি, অভিজ্ঞাগুলো এরকম হওয়াই উচিত, ভালো অভিজ্ঞা এরকমই হবে, এর মাধ্যমে এমন একটি পরিমাপ পাওয়া যায় যাতে আমরা ঠিক যা চাই তাই পরিমাপ করতে পারি, বারবার পরিমাপ করলে ফলাফলের কোনো পরিবর্তন আসে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শেষ করে ফেলছি। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এরকম আসতে পারে, অভিজ্ঞার যথার্থতা কি, অন্তর্নিহিত যথার্থতা ও বাহ্যিক যথার্থতার মধ্যে পার্থক্য লিখো, অভিজ্ঞা নির্ভরযোগ্যতা ও যথার্থতার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, অভিজ্ঞার যথার্থতা ও কি বিষয়ের উপর নির্ভরশীল। এই জিনিসগুলো তোমাদের এরকমই থাকতে পারে। তো কি কি জিনিস জানলাম একটু মনে করার আমরা চেষ্টা করি। আমরা যথার্থতার সংজ্ঞা পড়েছি, বৈশিষ্ট্য পড়েছি, কিভাবে
এটা কম হতে পারে, আমরা সেটা জেনেছি। এর প্রকারভেদে আমরা জেনেছিলাম ফেজ ভ্যালিডিটি, কনকারেন্ট ভ্যালিডিটি, কন্টেন্ট ভ্যালিডিটি, এই যে আমরা বিভিন্ন প্রকারভেদ পড়েছিলাম। তারপরে আমরা সবার শেষে আমরা সম্পর্ক জেনেছিলাম। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে করতে পারো, ইমেলের মাধ্যমে চিঠি লিখে অবশ্যই করবে। আর তোমরা এই রেফারেন্সের বইগুলো পড়তে পারো, দেখবা যে ঢাকাতে ফোন দিলেই তোমরা পেয়ে যাবা। একটা হলো কচুয়া বুক হাউস, কচুয়া বুক হাউস, সেখানে হলো মনোবিজ্ঞানের বাংলা ইংরেজি সকল ধরনের বই পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখনই ক্লাস শেষ করব। তোমরা এতক্ষণ থেকে আমার সাথে ছিলা, তোমাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো থাকো, নিজে ভালো থাকো, অন্যকে ভালো রাখো, সবার জন্য দোয়া করো।